দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কবি ও ফোকলোর গবেষক শিহাব শাহরিয়ারের কাছে। আবার ফিরে এলাম আপনার কাছে। যেমনটি বলছিলাম যে আজ আমাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি এবং আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত এবং আবুল হোসেনের মৃত্যুবার্ষিকী, তাদেরকে নিয়েই কথা বলবো। শুরুতেই যদি জানতে চাই আপনার কাছে যে মাইকেল মধুসূদন দত্ত এই নামটা আমাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনি একজন কবি হিসেবে বা একজন গবেষক হিসেবে এই মানুষটিকে আসলে কিভাবে দেখেন? মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আধুনিক বাংলা কবিতার উদ্গাতা। আমরা যদি একটু পেছনে যাই যে বাংলা সাহিত্যের শুরুটা চর্যাপদ দিয়ে। 1910 সালে হরপ্রসাদ শাস্ত্রী পণ্ডিত তিনি নেপালের রাজদরবার থেকে যে পাণ্ডুলিপি আবিষ্কার করেন সেটি হচ্ছে চর্যাপদ, এবং সেখানে যে পদগুলো ছিল কান্নপা ভুসুকু, তাদের কা তরুবর পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, এই যে বাংলা সাহিত্যের প্রথম যে পদ, এই ধারাবাহিকতায় চর্যাপদের পরে যে মধ্যযুগ, বড়চণ্ডী দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, তারপর হচ্ছে ভারতচন্দ্র, কবি কঙ্কন, এই যে মধ্যযুগ এবং হাকিম, আব্দুল হাকিম, যে এই যে বিশাল একটি পর্ব মধ্যযুগের এবং খুব সমৃদ্ধ, বিশেষ করে কবিতা, তখন তো আর গদ্য রচনা হয়নি। 18 সালে যখন ঈশ্বরচন্দ্র গুপ্তের মাধ্যমে আধুনিক কবিতার যাত্রা শুরু হয়, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার হাতে এসে প্রচলিত যে ছন্দ, এই পয়ার ছন্দ ভেঙে দিয়ে তিনি আধুনিক অমৃতাক্ষর ছন্দের উদ্গাতা হিসেবে আবির্ভূত হন। আচ্ছা, পুরো ভেঙে দেন। রামায়ণ থেকে তার যে কাহিনী অবলম্বনে যে অনুপ্রেরণা, যে মহাকাব্য মেঘনাদবধ কাব্য, সম্মুখ সমরে পরি বীর চূড়ামণি, বীর বাহু চলি যবে গেলা জম্পরে, অকালে কহ হে দেবী অমৃত ভাষণী, কোন বীর বরে বরি সেনাপতি, এই যে দেখেন একদম বাঁধ ভেঙে দেওয়ার মতো যে তার যে কবিতার যে জোয়ার, ছন্দ, এটি একটি শক্তিশালী। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক কবিতার যে জনক হিসেবে আমরা তাকে বলি। তারপরে আমরা তার যে নাটক, বিশেষ করে দুটি প্রহসন অসাধারণ, বুড়ো শালিকের ঘাড়ে রু, এবং তারপরে হচ্ছে আরেকটি প্রহসন আছে, এবং তার কবিতা ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, এবং তার যে চতুর্দশপদী কবিতা, তার জীবনটাই ছিল একটি খুব সংক্ষিপ্ত। 1824 সালে জন্ম এবং মৃত্যু 49 বছর বয়সে 1873 সালে এই 29শে জুন তার মৃত্যু। খুবই সংক্ষিপ্ত জীবন, এবং এই জীবনে তার জীবনটা খুবই তার দুঃখের জীবন ছিল। বিশেষ করে আপনার এই যে কপোতাক্ষ নদ, সাগরদারি গ্রাম, যেখানে তার জন্ম, মা জাহ্নবী দেবী এবং বাবা রাজনারায়ণ দত্ত কলকাতার বিখ্যাত আইনজীবী ছিলেন। এই যে 13 বছর পর্যন্ত তার জীবন কেটেছে সাগরদারি গ্রামে, সেখানে মৌলভী কাছে বাংলা, আরবি, ফার্সি শিখেছেন, মার কাছে রামায়ণ মহাভারতের কাহিনী শুনেছেন। তারপরে 13 বছর বয়সে তিনি কলকাতায় গেলেন বাবার সাথে, সেখানে হিন্দু কলেজে ভর্তি হলেন। তারপর তার যে 18 বছর বয়সে তিনি 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। বিশপ কলেজের ছাত্র তখন রিচার্ডস, সেই কলেজের অধ্যক্ষ, তার অনুপ্রেরণায় তিনি কবিতায় আসলেন, এবং একই সময় তার জীবনের সবচেয়ে যে মানে ট্র্যাজেডি শুরু হলো সেটি হচ্ছে তার ধর্মান্তর। হিন্দু ধর্ম থেকে তিনি খ্রিস্টান হন, এবং খ্রিস্টান হওয়ার কারণে তার বাবা তাকে ত্যাজ্যপুত্র করেন। মানে মধুসূদন দত্তের সাথে মাইকেল শব্দ যুক্ত হলো। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে মাইকেল শব্দটি তার সঙ্গে যুক্ত হলো, এবং তার বাবা তাকে ত্যায্য করলো। কিন্তু বিশপ কলেজের আরও 4 বছর তিনি পড়াশোনা করেছেন, সেই পড়াশোনার খরচটা বাবা চালিয়েছেন, কিন্তু এরপরে আর তিনি এই যে তার পরিবারের কাছ থেকে আর সহযোগিতা পায়নি, এবং তার জীবনের যে বিপর্যয়টা আসলো, এখান থেকে কলকাতা থেকে তিনি চলে গেলেন সেই মাদ্রাজে, এখন যে চেন্নাই যে শহরটি, সেখানে তার জীবনের স্ট্রাগল শুরু হলো, এবং সেখানে রেবেকা নামে এক ব্রিটিশ যুবতীকে তিনি বিয়ে করেন, এবং সেখানে খুব কষ্টের জীবন, তার 2 ছেলে 2 মেয়ে, এবং তারপরে 8 বছর সংসার করার পর সেখানে তার পারিবারিক বিচ্ছেদ হয় তার স্ত্রীর সাথে। তারপরে 1849 সালে তিনি
ইংরেজি সাহিত্যে তিনি বহু ভাষাবিদ, প্রায় 12টি ভাষা জানতেন, যে বাংলা, ইংরেজি, সংস্কৃত, তেলেগু, তামিল, গ্রিক, লাতিন এবং বিভিন্ন ভাষায় তিনি আসলে কাব্য অনেক রচনা দক্ষ করেছেন। ছিলেন। হ্যাঁ, দক্ষ ছিলেন। ইংরেজি সাহিত্যের কবি হবেন, এটি তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, অন্যতম প্রধান লক্ষ্য ছিল। প্রধান লক্ষ্য ছিল। তিনি পড়াশোনা করতে গেলেন, বিলেতে গেলেন, সেখানে আসলে শেষ করতে পারেননি, ওখান থেকে চলে গেলেন ভার্সাই এখানে আমি নগরে। একটু ছোট করে জানতে চাইবো যে মাইকেল মধুসূদন দত্ত যখন বিলেতে গেলেন বা ইংল্যান্ডে গেলেন, সেই সময়টা তার সাহিত্য চর্চা আসলে কেমন ছিল? আমরা বলবো যে কিছুটা ব্যর্থই হয়েছেন। ওখান থেকে তিনি চলে গেলেন ভার্সাই নগরে, ফ্রান্সের। সেখানেও অর্থকষ্ট তার। আচ্ছা। আইন পড়াশোনা শেষ করলেন এবং সেখান থেকে আসলে উদ্ধার করে নিয়ে আসলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে আবার কলকাতায় নিয়ে আসলেন। এই যে তার লেখালেখি সময়টা আসলে 1859 এবং 60-61, এই সময়টার মধ্যে তার যত সৃজন, যে আমরা কবিকে বলি যে সৃজন ঈশ্বর, এই ঈশ্বরের কাজটি তিনি এই স্বল্প সময়ের মধ্যেই করে ফেলেছেন। এক হাতে নাটক লিখেছেন, রামনারায়ণ রত্নতর্কের যে নাটকটি অনুবাদ করতে গিয়ে, ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে তার মনে হলো যে বাংলা সাহিত্যের নাটকের সূচনা করতে হবে এবং এই জায়গাটি দুর্বল। তিনি নাটক লিখলেন, 4টি নাটক, এবং শেষ নাটকটি যেটা মায়াকানন, এটি আর শেষ করে যেতে পারেননি। তার 1873 সালে তার মৃত্যুর সময় নাটকটি অপ্রকাশিত থাকে এবং অসমাপ্ত থাকে। কিন্তু হোমার তার যে গ্রন্থটি ইলিয়াড, সেটির অনুবাদ করেন। সেটি হচ্ছে, তারপরে তার বিশেষ করে আপনি চতুর্দশপদী কবিতা, যেটা হচ্ছে সনেট, যে পেত্রার্কে এবং শেক্সপিয়ারের পরে বাংলা সাহিত্যের যে একটি নবযুগ এবং একটি নতুন বহুমাত্রিক যে ধারা উন্মোচন করলেন, সেটি চতুর্দশপদী কবিতা। এবং সেটা 14 লাইনের 14 মাত্রার যে কবিতা, যেমন বঙ্গভাষা কবিতাটি, সেই ভার্সাই নগরী থেকে যে কবিতা লিখেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। হ্যাঁ, এই যে বাংলা ভাষা এবং বাংলা দেশমাতৃকার প্রতি তার যে টান, তার যে হৃদয় নিংড়ানো যে তার যে ভালোবাসা, সেগুলো এই কবিতায় ফুটে উঠেছে। আচ্ছা, এই যে সনেট এবং একই সাথে অমৃতাক্ষর ছন্দ, এই দুটো মাইকেল মধুসূদন দত্ত এই ধারাগুলো উন্মোচন করবার পরে পরবর্তী যারা এসেছেন কবি, তারা আসলে কোনোভাবে এই দুটোকে দিয়ে প্রভাবিত হয়েছেন কিনা? মাইকেলের পরে যেগুলো আমরা পরিপূর্ণভাবে পাই, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ। এর মাঝখানে বিহারীলাল এসেছিলেন, অত্যন্ত রোমান্টিক এবং প্রেমের কবিতা বিহারীলালের কাছ থেকে পেয়েছি আমরা। কবি আবুল হোসেনের কাছে আসতে চাই, যেহেতু আজ তারও মৃত্যু দিবস, সুতরাং বাংলা সাহিত্যে আসলে আবুল হোসেনের কতখানি প্রভাব ছিল বা আছে? রবীন্দ্রনাথ থেকে নজরুল, একটি ধারা আসলো জসিমউদ্দিন, কবি সুফিয়া কামাল, আরেকটি ধারা আসলো যারা পাশ্চাত্য সাহিত্য, ইংরেজি এবং ফরাসি সাহিত্য নিয়ে বাংলা সাহিত্যের, বাংলা কবিতার যে পঞ্চপাণ্ডবকে আমরা বলি, যেমন দাস, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদে, সুধীন দত্ত, এই যে 5 জন, এরা বাংলা সাহিত্যের আধুনিক কবিতার এরা যেভাবে ঝড় উঠালেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে 30-এর দশকে তারা, এবং তারপরের দশক হচ্ছে 40-এর দশক, এবং 40-এর দশকে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং সেই সময়টাতে আবুল হোসেন, আমরা যদি সেই সময় বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলি, সেই সময় সুভাষ মুখোপাধ্যায়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত নিশ্চয়ই জানেন, এই যে তারপরে আবুল হোসেন আসলেন। এবং 40-এর দশকে আরও 2জন গুরুত্বপূর্ণ কবি আছে, সেটি হচ্ছে আবুল আহসান হাবিব এবং ফটক আহমেদ। তো কলকাতায় যে সাহিত্যর একটি বিশাল একটি স্তম্ভ তৈরি হয়েছিল, সেইখান থেকে দেশ বিভাগ হলো, এবং 1947 সালে দেশ বিভাগ হয়ে যাওয়ার পরে বাংলাদেশের যারা কবি ছিলেন তারা ঢাকা কেন্দ্রিক সাহিত্য চর্চা শুরু করলেন, এবং সেখানে আবুল আহসান হাবিব, ফটক আহমেদ এবং এই যে আবুল হাসান সরকারি চাকরি করেছেন, কিন্তু তার কবিতার মধ্যে এক ধরনের জীবনবোধ আমরা লক্ষ্য করি। আবুল হোসেনের একটি গল্প আমি বলি এই ফাঁকে, যে সেটি হচ্ছে রবীন্দ্রনাথের সাথে তার দেখা হয়েছিল। আবুল হোসেন যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তখন ওই কলেজের অভিষেক অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে আবুল হোসেন তখন সেই অভিষেক সংসদের
সাধারণ সম্পাদক ছিলেন। তখন গুরুদেবকে নিয়ে আসলেন, নিয়ে এসে প্রধান অতিথি হিসেবে তখন আবুল নামে তাকে জানতেন। আচ্ছা। রবীন্দ্রনাথ যখন 1941 সালের দিকে দার্জিলিংয়ের কলিম্পংয়ে তখন সেখানে যখন রেস্টে যান একটি বাড়িতে, আবুল হোসেন সেখানে গিয়েছিলেন। আবুল হোসেনের মুখ থেকেই এটি, আমি তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, তার মুখ থেকেই শোনা যে রবীন্দ্রনাথের স্নেহধন্য কীভাবে ছিলেন এবং রবীন্দ্রনাথের স্নেহধন্য থাকার কারণে একজন কবির কিন্তু অনেক অনুপ্রাণিত হওয়ার বিষয় থাকে নিঃসন্দেহে। তো সেক্ষেত্রে যখন দুপুরবেলা গেলেন, সেখানে রবীন্দ্রনাথ ঘুমাচ্ছেন তখন দুপুরবেলা, তো তার পিএসকে বলল যে আমি একটু গুরুদেবের সাথে দেখা করব। তখন বলল যে না, উনি এখন ঘুমাচ্ছেন, গুরুদেব ঘুমাচ্ছেন, এখন দেখা করা যাবে না। তো তখন রবীন্দ্রনাথ সেই কালো চাদর ঢাকা ছিল, তখন লিখছে যে ওই যে বললাম যে বিশ্বযুদ্ধ চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন সভ্যতার সংকট লিখছিলেন রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ তার কানে আবুল হোসেনের কথা যখন গেল তখন বলল যে কে, আবুল আসছে, ওকে আসতে দাও। আচ্ছা। তখন যে আমি যখন তার সাক্ষাৎকার নেই আবুল হোসেনের, তার ধানমন্ডির বাড়িতে, তখন তার বয়স 93 বছর। তার চেহারার মধ্যে, তার মুখাবয়বে যে একটি অনুভূতির স্ফুরণ হলো, আমি আসলে নিজে, আপনি এই কথাগুলো যখন শুনছিলেন তখন তার অভিব্যক্তিটা পরিবর্তন হয়ে গেল যে রবীন্দ্রনাথ। যাই হোক, তার যে প্রথম কাব্যগ্রন্থ সেটি দিয়ে কিন্তু একজন কবি তার কিছু লেখা দিয়ে তার আবির্ভাবকে প্রমাণ করে দেন। প্রকাশ করতে আসলে খুব বেশি সময় লাগে না প্রকৃত কবি যারা। এই যে নববসন্ত, তার যে প্রথম কাব্যগ্রন্থ, এটি দিয়েই কিন্তু আবুল হাসান বাংলা সাহিত্যে একটি তার জায়গা করে নিয়ে গেছেন, দাপুট একটি জায়গা তৈরি করেছেন। দাপুট জায়গা। এবং 40-এর দশকের পর আপনাকে আরেকটু যদি আমরা বিস্তৃত আসি, 40-এর দশকে যে হাসান হাবিব, আবুল হোসেনের কথা বললাম, আবুল হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি। আল মাহমুদের কথা আসি, যে কালের কলস, সোনালী কাবিন, কি অসাধারণ কবি। আপনি তো নিজেও একজন কবি, তো আপনি কাদেরকে দিয়ে প্রভাবিত হয়েছেন সব থেকে বেশি? প্রিয় কবি আসলে জীবনানন্দ দাশ, দেশের কবি। মাত্র 7টি কাব্যগ্রন্থ লিখে জীবন দাস বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। তার যে কাব্য ভাষা, তার যে এই যে রূপসী বাংলা থেকে শুরু করে বেলা ও বেলা, কাল বেলা, তার শেষ কাব্যগ্রন্থ, অসাধারণ কবিতা লিখেছেন। জি। আপনার এখন পর্যন্ত লেখা কাব্যগ্রন্থের সংখ্যা কতগুলো? আমার 13টি কাব্যগ্রন্থ বেরিয়েছে। আমি লিখছি 80-র দশকে আমার লেখা শুরু হয়েছে, একদম গোড়াতে লিখছি, কবিতায় লিখছি, পাশাপাশি ফোকলোর গবেষণা করি এবং ফোকলোর বিষয়ে আমি পিএইচডি অভিসন্দর্ভ কমপ্লিট করেছি। এটা বাংলা একাডেমি থেকে প্রকাশ হয়েছে। আমার কবিতা সমগ্র বেরিয়েছে। আর পাশাপাশি আমি ভ্রমণ লিখি, একটা ভ্রমণ সমগ্র, আর লিখছি, গল্প লিখি, নানা বিষয় লিখি, একটি পত্রিকার সম্পাদনা করি। আমার কয়েকটি সম্পাদিত গ্রন্থ আছে। এটি পত্রিকা করি, লোকরঞ্জন বিষয়ক লিটল ম্যাগাজিন, বৈঠা নামে। এটির 5টি সংখ্যা বেরিয়েছে: জ্যোৎস্না, বৃষ্টি, গ্রাম, সমুদ্র এবং পাহাড় সংখ্যা। তাহলে এখন সাহিত্য চর্চায় বেশি মনোযোগী আছেন আপনি। আপনার লেখা যে কোনো একটি কবিতার কিছু লাইন আমরা আপনার কণ্ঠে শুনতে চাইব। কবিতার নাম চলো নদী হই। এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, সুলিখিনি চলো নদী হই, শহর মরে যাচ্ছে, আমরা নদী না হলে মরে যাব। শহরের ছাদে উঠছে বেলুনের কান, আমরা চলো তার দ্বিগুণ গতিতে ভেসে উঠি, লাউয়ের সবুজ পাতার মতো তাজা হয়ে উঠি। চলো হরিণডাঙ্গার কাছে যাই, চলো জীবনকে নাড়াচাড়া করি, চলো আমাদের হাতের পিঠে নিঃশ্বাস ফেলি, চলো বুড়ো হয়ে যাবার আগেই ভালোবেসে পথে যেতে যেতে মরে যাই। আমাদের মৃত্যু যেন নদীর মতো হয়, মৃত নদীর পিঠে দাঁড়িয়ে গ্রামবাসী যেন বলে, এখানে একটি পুরুষ, একটি নারী, একটি নদী ছিল। আমরা তো বাড়ির আত্মাকে ছুঁয়েছি, চলো এখন জিহ্বা দিয়ে ছুঁয়ে দেই
মৃত নদীর হিমায়িত ঠোঁট। চলো নদী হই সুলেখিনী, চলো নদীর কাছে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আজকে যেহেতু একটি গুরুত্বপূর্ণ দিন, মাইকেল মধুসূদন দত্ত এবং আবুল হোসেনের মৃত্যুবার্ষিকী, সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। মাইকেল মধুসূদন দত্ত এবং আবুল হোসেন বাংলা সাহিত্যে যতদিন থাকবে, বিশেষ করে বাংলা কবিতা যতদিন থাকবে, এই দুজন কবিকে আমরা চিরভাস্বর হিসেবেই আমরা তাকে স্মরণ করব। তাদের এই মৃত্যু দিবসে, প্রয়াণ দিবসে আমি গভীর শ্রদ্ধা সাথে তাদের স্মরণ করি। এবং সবশেষ যে কথাটি, কবিতার পাঠক অনেকেই বলে যে কমে যাচ্ছে, কিন্তু আমি মনে করি না কমে যাচ্ছে। এই বিশেষ করে মাইকেল মধুসূদন দত্ত এবং আবুল হাসানের কবিতা আমরা পড়ব, তাদেরকে জানব। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বাঙালি লেখক হুমায়ুন আজাদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, স্বার্থ সিংহকে খচ্চরে আর বিপ্লবীকে ক্লিবে পরিণত করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।